আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির দুপুরের সংবাদে। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। আগামী ৩ মাসের মধ্যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের শুনানিতে আদালত বলেন, সবাইকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। এর আগে সোমবার দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। 2019 সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও এর বাজার দর 500 কোটি টাকারও বেশি হবে। গুলশানে 135 নম্বর রোডে 1 বিঘা জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়িও রয়েছে তাদের, যার মূল্য প্রায় 200 কোটি টাকা। গত 18 মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন শামসুদ দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। জানা গেছে, দেশে নেই এই দম্পতি। বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে কানাডা বেড়াতে গেছেন তিনি। তার 1 মেয়ে ও ছোট ছেলে কানাডায় পড়াশোনা করে। ঢাকা, নরসিংদী, বরিশালের পর এবার গাজীপুরে খোঁজ মিলেছে ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির অঢেল সম্পদের। মোবাইলে বিলাসবহুল আপন ভুবন রিসোর্ট ও পিকনিক স্পট গড়ে তুলতে স্থানীয়দের জায়গা দখলের অভিযোগ তার বিরুদ্ধে। প্রথমে জমি ভাড়া নিয়ে পরে প্রভাব খাটিয়ে দখল ও মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হকের সহায়তায় বিলাল হোসেনের রিপোর্ট। গাজীপুরের প্রোবাইলে প্রায় 60 বিঘা জমির উপর আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট, ঝুপড়ি বাঁশের ঘর থেকে আধুনিক কনফারেন্স হল, আম বাগান থেকে সুবিশাল ডাইনিং স্পেস, খেলার মাঠ সহ একান্ত সময় কাটানোর ব্যবস্থা সবই মিলে এখানে। বিলাসবহুল এই পার্ক গড়ে তুলেছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের নামে 35 বিঘা জমি কিনলেও বাকি 25 বিঘা দখল করে নেন লাকি মতিউর দম্পতি। আমার হইল 24 আর আমার মার হইল 43। এই 68% জায়গা দখল করে নিছে কানিজ ফাতেমার মতিউর সাহেব ইয়েরা, এদের মাধ্যমে লোকজনেরা দখল করে রাখছে। অভিযোগ আছে, সাবেক কলেজ শিক্ষিকা লাকির স্বামী প্রভাব খাটিয়ে প্রথমে জমি ভাড়া নিলেও পরে জাল দলিল করে তা দখল করে নিতেন। আমাদের 28% জমি আপন ভবনের মধ্যে আছে, তারা দখল করে নিয়ে গেছে। আরো এমনি শুনি অনেক মানুষের জমি করে নিয়ে জবরদখল করে নিয়ে গেছে। আপন ভবন শুটিং স্পটের এই বান্দার কারণে আমাদের এখানে 300 পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। তবে প্রোবাইলের আপন ভুবনের নামে জমি দখলের অভিযোগ অস্বীকার করে রিসোর্ট কর্তৃপক্ষ। এটা কেউ বলতে পারবে না আজ পর্যন্ত। এটা কি সেই দিন আছে নাকি যে জবরদখলের দিন? আপনার কাবার কোন আপনারা জানেন, সবাই জানে। আমি যতটুকু জানি যে এটা আপন ভুবনের কাছে রিটি করতে চাইছিল, ওনারাও আগাইছিল, পরে যখন দেখছে যে মামলা চলতেছে। এই রিসোর্ট ছাড়াও গাজীপুরের প্রোবাইলে খিলগা মোজায় মতিউরের পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জমি থাকার কথা জানান স্থানীয়রা। টঙ্গীতে এসকে স্ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামেও শিল্প প্রতিষ্ঠানটি মূলত মতিউর রহমানের। প্রশাসনের নজর এড়াতে কাগজপত্রে তার ভাই কাইয়ুম হাওলাদার ও দ্বিতীয় স্ত্রী শাম্মীর নাম দেখানো হয়েছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ।
দোয়ারা বাজারে সুরমার নৌকাডুবিতে শিশু সহ ৩ জন নিখোঁজ হয়েছে। সুরমা ও মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এদিকে প্রবল বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়কে পানি জমে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। নতুন করে সদর উপজেলার দোয়ারা বাজার, ছাতক, শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। সিলেটে তৃতীয়বারের মতো দেখা দিয়েছে বন্যা। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। এতে হাকালুকি, হাওড় তীরবর্তী ৩ উপজেলায় বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩ স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে নির্মাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছে ১০,০০০ মানুষ। জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার সহ সব নদ নদীর পানি বাড়ায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজে সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসের ঘটনায় ঢাকা, খাগড়াছড়ি ও ঢাকা চট্টগ্রাম সড়কে ১ ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। পানিতে ডুবে গেছে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক। সাজেকে পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। বৃষ্টিপাত আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শহীদ নূর। জানাবেন যে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির সবশেষ কি তথ্য দেখছেন? হাবিবা, দেখুন সুনামগঞ্জে কিন্তু গেল ২৪ ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার, এতে কিন্তু সুরমা সহ সকল নদ নদীর যে সমতল বৃদ্ধি পেয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে সকাল অবধি কিন্তু পানি বাড়তে শুরু করেছিল। তবে স্বস্তির খবর হচ্ছে বৃষ্টিপাত দিনের বেলাতে না হওয়ার কারণে কিন্তু পানি কমতে শুরু করেছে। যেটি বিপদসীমা ৩৫ সেন্টিমিটার ছাড়িয়েছিল সেটি কিন্তু ২৪-এ নেমে এসেছে। তারপরও যেহেতু উজান থেকে ভাটিতে যাচ্ছে পানি, এতে মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছে। নতুন করে যেসব এলাকাতে পানি নেমেছিল আবারও পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জের সদর উপজেলা, দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর, বিশম্বরপুর, শান্তিগঞ্জ সহ ৬টি উপজেলার মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী রয়েছেন। আমি আমার পেছনের যে ঘরটি আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে, এটি কিন্তু একটি ঘরে ১০ দিন আশ্রয় কেন্দ্রে থাকার পরে ২ দিন আগে কিন্তু এই ঘরের মানুষ বাড়িতে আসছিলেন, কিন্তু আজকে আবারও তারা বাড়ি আশ্রয় কেন্দ্রে ফিরে গেছেন। আমি কথা বলেছিলাম এখানকার মানুষের সাথে, তারা বলছেন যে এই যে পরপর আসলে বন্যা আসছে এবং এতে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং যদি এটির মাত্রা আরো বেড়ে যায়, পানি যদি আরো বেড়ে যায়, তাহলে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা যে আরো বাড়বে, আতঙ্ক যে ছড়িয়ে যাবে, সেটি কিন্তু আসলে এই নিম্নাঞ্চলের মানুষ জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আসলে যেসব বন্যাত্ম কবলিত এলাকা সেখানে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু স্রোতের পানিতে দোয়ারা বাজারের ৩ জন নিখোঁজ রয়েছেন, এখন উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। তো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, সেটি যদি ডলের পরিমাণ আরো বাড়ে, বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ে, তাহলে বন্যার ভয়াবহতা রূপ নিতে পারে। যদি পানি উন্নয়ন বোর্ড বলছে যেটি স্বল্প মাত্রা হতে পারে বন্যা। এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। সাথী হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আবারও ফেনীতে। আজাদ মালদার জানাবেন যে বন্যার সবশেষ পরিস্থিতি কি দেখছেন এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, আমরা যেমনটি বলছিলাম খবরে, তো সবশেষ পরিস্থিতি আসলে কি সেখানে? জি, আপনি যেমন বলেছিলেন, আমি এই যে এখন দাঁড়িয়ে আছি ফেনী ফুলগাজী যে বাজারের উপরে, এখানে বাজারের উপরে একটা গুরুত্বপূর্ণ বাজার। এখানে এই যে সবজি বাজার, মাছ বাজার থেকে নানাবিধ তরি তরকারি এবং শাকসবজি এবং ইউনিয়ন পরিষদ অফিস অনেক কিছু এখানে রয়েছে। যে এখানে ১ হাঁটু
কোমর পর্যন্ত, গলা পর্যন্ত গত রাতের পানি এখানে এই এবং রয়েছে। এখানে বসেছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অনেক মাল সামানা নষ্ট হয়ে গেছে, তাদের আর্থিকভাবে তারা অনেক ক্ষতি লোকসান ঘানি টানতেছেন। তো এখানে আজকে এসএসসি পরীক্ষার ইন্টার পরীক্ষা যে সরকার এখানে দুটি উপজেলা পরশুরাম এবং ফুলগাজীতে বাতিল ঘোষণা মানে স্থগিত ঘোষণা করেছেন, যেহেতু আজকে বাংলা পরীক্ষার ছিল। অনেক ছাত্রছাত্রী শিক্ষার্থী আটকা পড়েছেন। তো এখন এই পর্যন্ত এখানে পানি সম্পদ মন্ত্রী বাঙ্গনের স্থান পরিদর্শন করে তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত এই যে মুহুরী নদীর এই যে বাঁধগুলা মেরামতের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে উপজেলা পরিষদ হারুন মজুমদার এটা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে বানবাসীদের জন্য তিনি ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয়ে চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতন কর্মবিরতি চলছে দেশের 56 পাবলিক বিশ্ববিদ্যালয়। হচ্ছে না ক্লাস ও পরীক্ষা, অনলাইন সন্ধ্যাকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। প্রত্যয় চালুর বিরোধিতা করে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কথা জানিয়ে রোববার একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেনশন স্কিম বাতিলের আন্দোলনে দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন জানাবেন, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে? হাবিবা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন কর্মসূচি সেটি কালকে থেকে শুরু হয়েছে, আজকেও চলছে। শুধু শিক্ষক নয়, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বাংলাদেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের সবাই কর্মবিরতি পালন করছেন টানা 2 দিন ধরে। আজকেও তারা কর্মবিরতি পালন করেছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ক্লাস, পরীক্ষা, টিউটোরিয়াল কিংবা সান্ধ্যকালীন কোর্সেরও কোনো ক্লাস কোনো কিছু অনুষ্ঠিত হয়নি। এবং পাশাপাশি দাপ্তরিক যে কাজ রয়েছে সেই কাজগুলো হয়নি, সেগুলো বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক। কারণ যেহেতু সবাই কর্মবিরতিতে গিয়েছেন, সেক্ষেত্রে যদি সেগুলো খোলা রাখতেন তাহলে হয়তো এক ধরনের দ্বিচারিতা হতো। সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতে পেরে সেটিকে বন্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন এই অবস্থা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, অর্থাৎ প্রত্যয় পেনশন স্কিম বাতিল করা না হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও 2টি দাবি আছে। একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থাৎ অধ্যাপকদের সুপার গ্রেডে উন্নীত করা, যে গ্রেডে সাধারণত সিনিয়র সচিবরা গিয়ে থাকেন। আর পাশাপাশি বলেছেন যে তাদের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা করে একটি বেতন স্কেল ঘোষণা করা। এই 3টি দাবি জানিয়েছেন এবং এই 3টি দাবিতেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটাই বন্ধ করে দিয়েছেন। আর কর্মকর্তা কর্মচারীরা মূলত পেনশন স্কিম যেটি রয়েছে প্রত্যয়, সেটি বাতিলের দাবিতেই আন্দোলন করে যাচ্ছেন। সবার সম্মিলিত আন্দোলনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় একেবারেই অচল হয়ে পড়েছে। তারা আশা করছে যে সরকার খুব শিগগিরই তাদের দাবিতে সাড়া দিয়ে, আন্দোলনে সাড়া দিয়ে তাদের দাবি মেনে নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে। 1 জুলাই থেকে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে স্কিমের কিছু বিষয় স্পষ্ট করল অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের 30 জুন পর্যন্ত যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী চাকরিতে রয়েছেন তারা পূর্বের ন্যায় সকল পেনশন সুবিধা পাবেন। এর পরবর্তী সময়ে নতুন নিয়োগ প্রাপ্তরাই কেবল প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর থেকে অবসরে যাবেন বিধায় 65 বছর থেকে আজীবন পেনশন প্রাপ্ত হবেন। এক্ষেত্রে আইনের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এছাড়া চাকরি জীবনে অর্জিত ছুটি প্রাপ্যতার ভিত্তিতে প্রদান করা হয় বিধায় ছুটি জমা থাকার সাপেক্ষে তা বহাল থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়ুপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল 10:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে
এডিইউ এর একটি দল। এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানায় কিছুক্ষণের মধ্যেই সেখানে অভিযান পরিচালনা করা হবে। দর্শক, অভিযানের বিষয়ে জানাতে রূপগঞ্জের বড়ুপা এলাকায় রয়েছেন সহকর্মী SM রুবেল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জানাবেন যে অভিযান শুরু হয়েছে কিনা এবং বাড়িতে কয়জন আছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? জি হাবিবা, যেমনটা জানাচ্ছিলাম, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায়। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি 4তলা ভবন রয়েছে। সেই ভবনটিতে কিন্তু আপনারা জানেন যে আসলে অ্যান্টি টেরোরিজম যে পুলিশের একটি ইউনিট সেখানে কিন্তু অবস্থান করছে সকাল 10টা থেকে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে যেই অবস্থানটা এখানে নিয়েছে তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন যে গত 5ই জুন নরসিংদী থেকে একজন জঙ্গি সংগঠনের একজনকে গ্রেফতার করেছে কিন্তু পুলিশ। তারপর ওইখান থেকে নেত্রকোনা 9 জুন আবার নেত্রকোনা থেকে কিন্তু আরেকজনকে ধরেছে অ্যান্টি টেরোরিজমের একটি সদস্য। তারপর দেখা গেছে লাস্ট পর্যায়ে যখন 1 জুলাই কক্সবাজার থেকে এক নারী সদস্যকে যখন গ্রেফতার করেছে তারই তথ্য মতে এবং তারই তথ্য ভিত্তিতে কিন্তু তারা কিন্তু আজকে যেই বরপার আরিয়াবো এলাকা সেখানে কিন্তু তারা একটি অভিযান চালাচ্ছে। সেই অভিযানে কিন্তু দেখা যায় যে অ্যান্টি টেরোরিজম পুলিশের যে একজন পুলিশ সুপার আছে জনাব মাহফুজুল আলম রাসেল সাহেব, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমরা পুরা বাড়িটি এখানে ঘিরে রেখেছি, তবে আমরা চেষ্টা করছি এবং তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে, এবং পুরা বাড়িটি কিন্তু আমাদের এখানে দেখা যায় তারা ঘিরে রেখেছে। তবে আরও তারা জানিয়েছেন যে অ্যান্টি টেরোরিজম পুলিশের যে জঙ্গি সংগঠনের যত কর্মকাণ্ড রয়েছে বাংলাদেশে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কিন্তু তারা বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু সেই অভিযানটা কিন্তু রয়েছে আজকের এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায়। তবে এখন পর্যন্ত যে অভিযান তারা অভিযানে রয়েছে, তবে এখন ভিতরে তারা এখনো ঢুকেনি, তারা বাইরে রয়েছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের যেই বরপা আরিয়াবো এলাকা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে চলছে সাপ বেজির লড়াই। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে জাপানের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। অন্যদিকে অভিযোগের পাহাড় ঘাড়ে নিয়েও এই দায়িত্ব নিজেদের কাছে রাখতে মরিয়া বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলেন, যাত্রী সেবার মান নিশ্চিত করতে হলে বিদেশি প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া উচিত। শরৎ খানের রিপোর্ট। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পার্কিং, লাগেজ উঠানো নামানো, চেক ইন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব কাজ করে বিমান বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে দেশের সব বিমানবন্দরে এককভাবে কাজটি করে আসছে বিমান। তবে নিম্নমানের সেবা, অব্যবস্থাপনা, যাত্রী দুর্ভোগ সৃষ্টি সহ বিস্তর অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে। বিমানের কাজে নাখোশ খোদ বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্য এয়ারলাইন্সগুলো। এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ জাপানি প্রতিষ্ঠানকে দেওয়ার পক্ষে সরকার। তবে দায়িত্ব নিজেদের কাছে রাখতে মরিয়া বিমান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বন্টন নিয়ে বেবিচক ও বিমানের মধ্যে চলছে নীরব যুদ্ধ। জাপানি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি বেবিচক। এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট তো অপারেট হচ্ছে এখানে, এবং এখানে আমরা তো বিভিন্ন এয়ারপোর্টে করি, তার সাথে কম্পেয়ার করলে খুব বেশি ফারাক বর্তমানে আছে বলে মনে হয় না। প্রিপারেশন অব্যাহত আছে, মানে ইকুইপমেন্ট পারচেজ, ইকুইপমেন্টের অপারেশন, তারপরে ম্যান পাওয়ার, অ্যাপয়েন্টমেন্ট, ট্রেনিং। দায়িত্ব নিশ্চিত না হলেও 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে বিমান কর্তৃপক্ষ। এরই মধ্যে ব্যয় করেছে 1000 কোটি টাকার বেশি। নিশ্চিত না হয়েই বিপুল অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ বিমানের সাথে জাইকা তারা যাকে রিকমেন্ড করবে তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডলিং হবে। বাংলাদেশ বিমান এই মুহূর্তে তো আন্তর্জাতিক মানের কাজ করছে। কিছু কিছু কাজ হয়তো ছোটোখাটো সমস্যা হচ্ছে, তাদের কিছুটা অভিজ্ঞতার অভাব, কিছুটা ইকুইপমেন্টের অভাব। আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে অভিজ্ঞতা যে অভাবটা আছে বা ইকুইপমেন্টের যে অভাবটা আছে সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ।
বিশেষজ্ঞরা বলেন, যারা বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের তৃতীয় টার্মিনালের কাজ দেয়া ঠিক হবে না। টার্মিনাল ভবনের বাইরেও কিছু সেবা আছে, সেই সেবাগুলি হয়তো দেশের যে বিমান সংস্থা আছে দিয়ে আসছিলেন সেটা দেবেন, আর ভেতরটা যেহেতু সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর, এটাকে আমার মনে হয় ওই যে বিদেশিদেরকে সরকার যেইভাবে এঙ্গেজ করতে চাচ্ছেন পিপিপি প্রকল্পের আওতায়, সেটা করলেই কিন্তু সবচেয়ে ভালো হবে। যারা ভালো সার্ভিস ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে দিয়ে তো এটা করানো উচিত, এবং যারা এটার জন্য ভালো টার্মস, ফাইন্যান্সিয়াল টার্মস দিতে হবে। ইমিডিয়েটলি একটা কমিটি করা উচিত, তার ভিত্তিতে টেন্ডারের ভিত্তিতে যারা যোগ্যতর হবে, যাদের ফাইন্যান্সিয়াল প্রপোজাল ভালো হবে, যারা যোগ্যতর হবে তাদেরকে দিয়েই এটা করানো উচিত হবে। বর্তমানে দুটি টার্মিনাল দিয়ে বছরে প্রায় 1 কোটি যাত্রী আসা যাওয়া করে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 1,60,00,000 যাত্রী যুক্ত হবে। যে সংস্থা 1 কোটি যাত্রীদের সেবা নিশ্চিত করতে পারে না, তারা কি করে 2.5 কোটির চাপ সামলাবেন, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শরীয়ত খান, RTV, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসা ও RSOর মধ্যে গোলাগুলিতে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার রাতে পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া 14 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে এবং গুরুতর আহত 2 জন একই ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ইউনুস এবং আরিফুল্লাহর ছেলে সবিউল্লাহ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের 2 সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস হত্যা মামলায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সকালে PBI প্রধান বলেন, CIDর তদন্তে আত্মহত্যা বলে ফাইনাল রিপোর্ট দেওয়ার পর মামলাটি ক্লোজ হওয়ার 5 বছর পর PBI এই রহস্য উদ্ঘাটন করে। হত্যার 13 বছর পর মামলাটির রহস্য উদ্ঘাটন হলো। এটি চলে যায় CIDতে। CIDর একজন সিনিয়র অফিসার মামলাটি তদন্ত করে এবং 14 মাস তদন্ত শেষে একটি ফাইনাল রিপোর্ট জমা দেন, এবং ফাইনাল রিপোর্টটিতে ধারণা দেওয়া হয় সে সেলিমা খান মজলিস আত্মহত্যা করেছেন। এই কারণে মামলাটির পরিণতি ওখানে শেষ হয়ে যায়। এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে, আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। ঢাকা থেকে SMS এর মাধ্যমে হুটহাট ডিমের দাম বাড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় উপভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। কারণ বাজারের TCB ভবনের ডিমের মূল্য বৃদ্ধির বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মত বিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, যে সকল ব্যবসায়ী ডিম মজুত করবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। ডিম উৎপাদন করি, ডিমের উৎপাদিত মূল্যের ফিডে প্রায় 80% কস্ট ইনকার হচ্ছে, যে কস্টটাকে আসলে আমাদের মিনিমাইজ করা উচিত। তাহলে এই 10 টাকা 88 পয়সা ডিম 15 টাকায় বিক্রি হচ্ছে, এবং এটা কিন্তু 4 কোটি ডিম পার ডে। তাহলে এই বিষয়টি তো অ্যালার্মিং, এবং সেখানে কারা করছে সেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, এবং সেই বিষয়টাই আমরা আজকে ডিসক্লোজ করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ বিকেল 3টায় মিরপুরের BCB ভবনে বসবে এই সভা। এবারের বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এর মধ্যে T20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি থাকবে মূল এজেন্ডা হিসেবে। এছাড়াও আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ, অন্যান্য কোচদের চুক্তি নবায়ন নিয়েও। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পাবে আগামী 3 থেকে 20 অক্টোবর ঢাকা ও সিলেট হতে যাওয়া নারী T20 বিশ্বকাপের উদ্বোধন সহ বিভিন্ন পরিকল্পনা। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।